কি দেখছি, কি দেখছি আমি? আমার আজ রক্ষে নেই। বাঁচাও, বাঁচাও! আমি সৈকত। আমি থাকি রামপুর নামক এক ছোট্ট গ্রামে। গ্রামটা বেশ সুন্দর, যেমন প্রাকৃতিক দৃশ্য তেমনই আবহাওয়া আর লোকজন। কিন্তু এই গ্রামের সাথে জড়িয়ে রয়েছে এক অদ্ভুত আর ভয়াবহ ঘটনা। আমাদের গ্রাম থেকে স্টেশন যাবার পথের মাঝামাঝি এক জায়গায় একটা প্রকাণ্ড গাছ ছিল। গাছটা যেমন বিশাল আর তেমনি প্রাচীন। দেখলেই কেমন যেন গা শিউরে ওঠে। এমন ভয়াবহ রূপ যেন দেখলে মনে হয় এক বিশাল আকার দৈত্য যেন দাঁড়িয়ে আছে চুপ করে। গাছটার এই দেশের মাটির সাথে কোনো মিল ছিল না, তাই সেটা কি গাছ কেউই জানত না। চারিদিকের বৃক্ষরাশির মধ্যে যেন ওই গাছটা একাই বুক চিতিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে, স্বভাবতই দৃষ্টি আকর্ষণ করার মতো। কিন্তু এই গাছের সাথে জড়িয়ে রয়েছে এক বিশাল প্রাচীন ইতিহাস। লোকে বলতো নবাবী আমলে নাকি এই গাছ প্রাণদণ্ডে দণ্ডিত ব্যক্তিদের ফাঁসি দেবার জন্য ব্যবহৃত হতো। গাছটির গুড়ি থেকে বেশ কিছুটা দূর পর্যন্ত ডালপালার কোনো অস্তিত্ব নেই, একেবারেই পরিষ্কার আর মসৃণ। শুধু ওপরের অংশে কিছু ডালপালা বেরিয়ে আছে। এক একটা ডাল বিশাল আকারের, একেবারে যেন গ্রামান্তরে গিয়ে পৌঁছেছে, তবে ফাঁসি দেবার জন্য যথেষ্ট। সব শুদ্ধ মিলিয়ে গাছটির ওপরের অংশ ছুঁচল, ঠিক মন্দিরের চূড়ার মতো। আমাদের গায়ে রহিম চাচা বলে একজন বৃদ্ধ মুসলমান কৃষাণ ছিল। সে বলতো তার ঠাকুরদা নাকি ওই গাছে মানুষকে ফাঁসিতে ঝুলতে দেখেছে। সেটাই নাকি ছিল ওই গাছটির শেষ ফাঁসি লটকানো। এ ঘটনা কতটা সত্যি আর কতটা মিথ্যে তা জানি না, কিন্তু গাছটি যে ফাঁসি গাছ এতে কোনো সন্দেহ ছিল না। প্রাচীন ইতিহাস যাক, যা বলতে বসেছি তা হচ্ছে ওই ইতিহাসের এক ভয়াবহ স্মৃতি। আমি তখন পড়ি ক্লাস 12-এ। এক শীতের রাতে একটা বড়ই আশ্চর্য ভৌতিক ঘটনা ঘটল। আমাদের গ্রামের হরি কাকা সেদিন ওই পথ ধরে বাড়ি ফিরছিল যেখানে ওই গাছটি অবস্থিত ছিল। প্রায়শই অলৌকিক ঘটনা ঘটে থাকত ওই জায়গাটিতে, তাই গ্রামের লোকেরা আতঙ্কে ওই রাস্তায় রাতের বেলায় যেত না। আমাদের গ্রাম থেকে স্টেশনে যাবার ওই একটাই পথ, তাই কারুরই কোনো উপায় নেই যে ওই গাছটিকে এড়িয়ে যাতায়াত করবে। কাজেই সেই রাতে হরি কাকাকেও ওই পথ না চাইতেও ধরতে হয়েছিল। উফ, কি যে বিপদে পড়েছি গো! রাম 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 রাম। হে ভগবান, রক্ষে করো আমায়, দয়া করে রাস্তাটা পার করে দাও। সেদিন হরি কাকার এই অবস্থার কারণ ছিল বিকেলবেলার 4:25 রামপুর লোকাল। ট্রেনটা মিস হয়ে যায় কোনো কারণবশত, আর উপায় না থাকায় অবশেষে কাকাকে 7:15 রামপুর লোকালটা ধরতে হয়। এই লাইনে ট্রেন অনেকই কম আর দেরিতে থেকে থাকে, তাই এই দুর্গতিতে প্রায়শই পড়তে হয় অনেককেই। উফ, কি ঠান্ডা পড়েছে! রাস্তায় একটাও অটো রিক্সা নাই যে ধরে বাড়ি যামু। কি বিপদে হে পড়েছি নারায়ণ, কি বিপদে না ফেলেছো আজ আমায়। রাস্তায় একটাও লোক নাই। এই সময় যদি ওই গাছটার সামনে দিয়ে যেতে গিয়ে কোনোভাবে ব্রহ্মদৈত্যর সম্মুখীন হতে হয়,
তাহলে তো আমার আর রক্ষে নাই। রাম 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 রাম, তাড়াতাড়ি পেরিয়ে যাই, কিছু হয়ে গেলে আমার আর রক্ষে নেই। এই বলে সে তার হাঁটার গতি বাড়িয়ে দেয়। হঠাৎ কাকা থেমে দাঁড়ালো। তার চোখ ছানা বড়ার মতন বড় বড় হয়ে গেছে, যেন ফেটে বেরিয়ে আসবে। মুখ ফ্যাকাশে, বোঝাই যায় যে ভীষণভাবে ভয় পেয়েছে। এমনই ভয় যেটা যে কোনো কারুরই গায়ের লোম খাড়া খাড়া করে দেবে। কাকার পায়ের সামনে পড়েছিল একটা মৃতদেহ, গলার মধ্যে রক্তের জমাট বাঁধা রেখা, যেন মনে হচ্ছে কেউ গলায় দড়ি পেঁচিয়ে মেরে ফেলেছে। এ কি সর্বনাশী কাণ্ড! এই নির্জন জায়গায় মরে এলো কিভাবে? আর কেই বা নিয়ে এলো? সেই রাতটা ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল। কাকা স্বপ্নেও ভাবেনি যে তার সাথে এরম কিছু ঘটবে। মরাটা যেখানে পড়েছিল তার ঠিক ওপরেই ছিল সেই বিশাল দৈত্যাকার ফাঁসি গাছ। কাকা ওপর দিকে তাকানো মাত্রই ভয় একেবারে হকচকিয়ে গেল। কি দেখছি, কি দেখছি আমি? আমার আজ রক্ষে নেই। বাঁচাও, বাঁচাও! গাছটির মধ্যে ঝুলছে 4-5টা মৃতদেহ, সবকটা সাদা কাপড়ে জড়ানো, ঝুলে আছে গাছের ডালে। কে যেন খুব যত্নের সাথে মরা ঝুলিয়ে সাজিয়েছে গাছটিকে। হরিকাকা অত্যন্তভাবে ভয়ভীত হয়ে নিজের জ্ঞান হারায়। পরের দিন ভোরবেলায় কিছু জেলেদের দল নদীতে মাছ ধরতে যাচ্ছিল। তারাই কাকাকে অসচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে কাকাকে তার বাড়ি পৌঁছে দেয়। এরপর থেকে ওই ফাঁসি গাছটির প্রতি আতঙ্ক অতিরিক্ত বেড়ে ওঠে গ্রামবাসীদের মধ্যে। এ ঘটনার কয়েক মাস পরে আমি আমার স্কুল থেকে পাস আউট হয়ে কলকাতায় চলে যাই নিজে লেখাপড়ার সূত্রে। আমাদের মেসে একজন বয়স্ক ব্যক্তি থাকতেন। তার ভূতপ্রেত নিয়ে চর্চার ব্যতিক ছিল। তার সঙ্গে আমার ভালোই ঘনিষ্ঠতা ছিল। তাকে আমাদের গ্রামের ওই ফাঁসি গাছটার ব্যাপারে সব খুলে বলি। সব শুনে কোনো কিছু প্রকাশ না করে উনি বললেন, এমনটা হওয়া মোটেও অসম্ভব নয়। যেখানে কোনো মর্মান্তিক মৃত্যু ঘটে থাকে সেখানে পরবর্তীকালে সেই মৃত্যু দৃশ্যের ঠিক পুনরাভিনয় মাঝে মাঝেই ঘটে থাকে। কেন হয় তা জানা নেই, কিন্তু এমন দৃষ্টান্তর অনেক আছে। মৃত্যুর সময় মানুষগুলো যেই মানসিক যন্ত্রণায় অনুভব করেছিল, সেই নিদারুণ তাড়নাতে ওখানে ওই রকম অলৌকিক ছায়াছবি উদ্ভূত হয়ে থাকে বলে আমার বিশ্বাস। বলা বাহুল্য, এ ব্যাখ্যা আমার মনস্ফুত হলো না, কিন্তু ও নিয়ে আর তর্ক বিতর্ক করিনি। কিছু বছর পরে আমি আমার লেখাপড়া শেষ করে কর্মজীবনে প্রবেশ করলাম এবং চাকরি উপলক্ষে নিজের গ্রাম থেকে এক প্রকার নির্বাসিত হলাম। বহুকাল জীবনের 2 দশক কাটল দেশে
এবং দেশান্তরে। এই সময়ের মধ্যে স্বগ্রামে যাওয়ার সুবিধে হয়ে ওঠেনি, তাই গ্রামের ছবি মনে ঝাপসা হয়ে গেছে। রেল স্টেশনে নেমে গ্রামে যাওয়ার পথে সেসব দৃশ্য, বাড়িঘর, গাছপালা, এমনকি মানুষের যে মুখগুলো যাতায়াতের পথের পাশে দেখতে পেতাম, সে সবই আর আমার মনে নেই। সেই সঙ্গে ওই দৈত্য গাছটির স্মৃতিও মন থেকে মুছে গেছে। প্রায় 20 বছর পরে আজ আমি আবার গ্রামের পথে চলেছি। এতকাল শহরে থাকার ফলে আমার মনে হচ্ছে যেন আমি সব কিছু নতুন করে দেখছি। এ পথে যেন আমি এই প্রথমবার আসছি, কিন্তু মন্দ লাগছে না। সব কিছু নতুন করে উপভোগ করতে পেরে আমার খুবই ভালো লাগছে। যতই হোক, এটা তো বলতেই হয় যে পল্লীগ্রামের পরিবেশ শহরের থেকে বেশ ভালো। সবুজ মাঠ, সোনালি রোদের চাদর দিয়ে ঢাকা, জায়গায় জায়গায় নানা রকম গাছপালা যেন হাওয়ার দোলে দোল খাচ্ছে। আহ, এসব দেখে চোখ একেবারে জুড়িয়ে গেল। সন্ধেবেলায় নামলাম স্টেশনে। একখানা টমটম গাড়ি ভাড়া করলাম। 12 মাইল পথ, পৌঁছতে 1 প্রহর রাত হবে। পথে যেতে যেতে পুরাতন ছবিগুলো জন্মান্তরের স্মৃতির মতো একে একে মনে পড়তে লাগলো। মনে হলো যেন ধীরে ধীরে নিজের অতীত আবার ফিরে পাচ্ছি আমি। তখন রাতের অন্ধকারে ঢেকে গেছে গোটা গ্রাম। মাঝামাঝি পথে এসে পড়েছি। এমন সময় সেই গাছটার কথা আমার মনে পড়ল। ভয় যে হলো না তা বলা ভুল হবে। এত বছর হয়ে গেছে, সব কিছু একটু হলেও পরিবর্তন হয়েছে, কিন্তু এই গাছটা কি এখনো ওই জায়গাতে দাঁড়িয়ে আছে? বিষয়টা তো দেখতে হচ্ছে। আমি খুবই কৌতূহলের সঙ্গে আমার সমস্ত ইন্দ্রিয়গুলোকে সজাগ করে নিয়ে স্থির হয়ে বসলাম। এবারে বোধ করি ওই গাছটার কাছে এসেই পড়েছি। রাস্তার বাঁ দিকে গাছটা অবস্থিত ছিল। ওই তো ওই গাছটা। কি বিরাট! অন্ধকারের আলখাল্লা পড়ে যেন এক গৌরী অতিকায় পুরুষ। লোকে যে ভয় পাবে তা আর আশ্চর্য কি! আমারই সর্বাঙ্গ শিরশির করে উঠল। নির্বিপাকে গাছটা অতিক্রম করে গেলাম। কিছু দূরে এসে চালক আমাকে জিজ্ঞেস করল, বাবু, এখান দিয়ে আগে রাতের বেলায় যাওয়া বড়ই কঠিন ছিল। কেন? ওই গাছটার ভয়ে? কান খাড়া করে সজাগ হয়ে উঠলাম। বললাম, এখন বুঝি সাহস বেড়েছে? সাহস বাড়তে যাবে কেন বাবু? ভয়ের ব্যাপারই তো আর নেই। গাছটার ভূত ছেড়ে গিয়েছে বুঝি? গাছটাই যে গিয়েছে। কোথায় যাবে? আপনি বুঝি এ পথে অনেক দিন আসেননি, তাই জানেন না। কি ব্যাপার বলো তো? সে আরম্ভ করল। বছর 5 আগে একবার বৈশাখী ঝড়ের সময় গাছটার মাথায় বাস পড়ে আগা গোড়া পুড়ে যায়। একটা বাস যে এত বড় একটা গাছকে পুড়িয়ে আঙার করে দিতে পারে না দেখলে বিশ্বাস করা অসম্ভব। তারপর সেই আঙার ঝড়ে জলে ভেঙে পড়ল। ঝড় ঝাপটায় কোথায় ছড়িয়ে গেল।
তারপর? এখন তো ওই জায়গা একেবারে পরিষ্কার বাবু, যেমনটা দেখলেন। যেমন দেখলাম? নিজের মনে মনে বললাম, আমি তো পুরো গোটা গাছটাই দেখেছি, কিন্তু গাছটার যে এই অবস্থা হয়েছে এটা বিশ্বাস করা কঠিন। লোকটা কি তাহলে মিথ্যে বলেছে আমায়? না, সে মিথ্যেই বা বলতে যাবে কেন? তার লাভ কি মিথ্যে বলে? কিন্তু আমি যা দেখলাম সেটা কি ছিল? নিজের জাগ্রত দৃষ্টিকেই বা অবিশ্বাস করি কিভাবে? আমি গাছটা দেখেছি, এতে কোনো ভুল নেই। ভাবলাম একবার ফিরে গিয়ে দেখে আসি, কিন্তু ততক্ষণে গাড়িটা অনেকটা পথ অতিক্রম করে চলে এসেছে। তাছাড়া লোকটাই বা কি ভাববে? ভাববে হয়তো আমি ওকে অবিশ্বাস করছি। তবে আমি কি দেখলাম? ছায়া না মায়া নাকি? কিন্তু কিছু যে দেখেছি এতে কোনো ভুল নেই। এসব মনে মনে ভাবছিলামই, এমন সময় আমার ওই মেষের সেই ভদ্রলোকের কথা মনে পড়ে গেল। ভাবলাম গাছের ডালে মৃত দৃশ্যের পুনরাভিনয় যদি সম্ভব হয়, তবে মৃত গাছটির পুনরাভিনয় বা কেন অসম্ভব? তাই কি